খানবাড়ির ছোট ছেলে সাজ্জাদ খান ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল রুমি সুলতানাকে, কিন্তু বিয়ের আসরই সামনে আসে এমন এক দাবি যা মুহূর্তের মধ্যে আনন্দকে পরিণত করে অপমানে। নগদ 30 লক্ষ টাকা, 15 ভরি গহনা আর একটি নতুন গাড়ি ছাড়া এই বিয়ে হবে না। যৌতুকের দাবিতে যখন দুই পরিবারের সম্পর্ক ভাঙনের মুখে, তখন কেউই বুঝতে পারেনি ভাগ্য নীরবে আরেকটি খেলা সাজিয়ে রেখেছে। কারণ ওই একই পরিবারের একমাত্র মেয়ে তানিয়া খান, সে তখন ডুবেছিল অন্য এক স্বপ্নে। ভার্সিটির সবচেয়ে আলোচিত ছেলে জিসান চৌধুরী, যার জন্য অসংখ্য মেয়ে পাগল, কিন্তু সে কারো দিকে ঘুরেও তাকাতো না। আর সেই উদাসীনতাই তানিয়াকে আরো বেশি আকৃষ্ট করে। শুরু হয় ভালোবাসার খেলা, চেষ্টা, অপেক্ষা, আর অবশেষে জিসানের হৃদয়ে জায়গা করে নেয় তানিয়া। আই এম অলসো ফলিং ফর ইউ, উইল ইউ ম্যারি মি? কিন্তু সব গল্প কি ভালোবাসা পাওয়ার পর শেষ হয়ে যায়, নাকি সেখান থেকে শুরু হয় নতুন অধ্যায়? কাজী সাহেব, এই বিয়েটা করার আগে আমার একটা শর্ত আছে। যে পরিবার অন্যের মেয়ের বিয়ে ভেঙে দিতে চেয়েছিল যৌতুকের লোভে, আমার ছেলেকে যৌতুক না দিলে এই বিয়েটা হচ্ছে না। ভাগ্য কি তাদের নিজের দরজায় একই হিসাব ফিরিয়ে দেবে? আমাদের সামাজিক স্ট্যাটাস আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, পরিবার আছে। কাল যখন তারা আমাদেরকে জিজ্ঞেস করবে খানবাড়ি থেকে পাত্রীপক্ষ তোদেরকে কি দিয়েছে, কি বলবো? আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। যে জীবনকে তানিয়া ভেবেছিল স্বপ্নের রাজ্য, আজকের পর থেকে তুমি এই বিছানায় বসবে না, সেই জীবনই ধীরে ধীরে তার কাছে হয়ে ওঠে অসহ্য এক বাস্তবতা। অভিমান জমতে থাকে, অভিযোগ বাড়তে থাকে, আর একসময় সম্পর্ক পৌঁছে যায় এমন একটা মোড়ে যেখান থেকে ফিরে আসা খুব সহজ নয়। তুমি সবকিছু শেষ করে দাও। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ভালোবাসা, অহংকার, প্রতিশোধ আর ভাগ্যের অদ্ভুত খেলায় কে হারবে আর কে জিতবে, সেটা জানতে হলে দেখতে হবে কোটি টাকার জামাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভক্ষণে চৌধুরী বাড়ির পুত্র জিসান চৌধুরীর সহিত খানবাড়ির কন্যা তানিয়া খানের সাথে বিবাহের জন্য 10,01,000 টাকা দেনমোহর ধার্য করা হইয়াছে। এই বিবাহতে আপনি রাজি আছেন? রাজি থাকলে কবুল বলেন। কাজী সাহেব, এই বিয়েটা করার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বাবা? মা, তোমার চাওয়া পাওয়া কি পূরণ হয়েছে? না, পাইনি তো। তাহলে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো। বেআইন সাহেব, আমার ছেলেকে যৌতুক হিসেবে 1 কোটি টাকা দিতে হবে। টাকাটা দিলেই বিয়েটা হবে, নাই তো হবে না। 1 কোটি টাকা? বেআইন সাহেবা, আপনি আমাদের সাথে মশকরা করতেছেন। মোটেই মস্করা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমার ছেলেকে যৌতুক না দিলে এই বিয়েটা হচ্ছে না। নগদ 1 কোটি টাকা, আপনার মেয়েকে 30 ভরি গহনা, আর আমার ছেলেকে একটা গাড়ি দিলেই চল। এসব আপনি কি বলছেন? আমার মা যা বলছে একদম ঠিক বলছে। মানে আপনি কি ভুলে গেছেন আপনার মেয়ে কোন বাড়ির বউ হয়ে যাচ্ছে? চৌধুরী বাড়ির। আমাদের সামাজিক স্ট্যাটাস আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, পরিবার আছে। কাল যখন তারা আমাদেরকে জিজ্ঞেস করবে খানবাড়ি থেকে পাত্রীপক্ষ তোদেরকে কি দিয়েছে, কি বলবো? আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। মুখ বন্ধ করে বসে থাকবো? বেআইন সাহেবা, এ ব্যাপারে তো আগে কোনো কথাই হয়নি। আমি যেদিন প্রথম আপনার বাড়িতে গিয়েছিলাম সেদিন আপনার সাথে খোলামেলা আলাপ করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনেননি। আপা, বিয়ের ব্যাপারে বিস্তারিত কিছু আলোচনা আপনার সাথে করতে চাই। কোনো আলোচনার দরকার নাই, আমি কিচ্ছু শুনবো না। এখন বলুন, বিয়ের দিন তারিখ কবে ঠিক করবেন? আপনি তো একদম হাসি খুশি রাজি হয়ে গেলেন। আমি স্পষ্টভাবে আপনাকে বলছি, আমরা যা চাচ্ছি সেটা আপনি পূরণ করতে পারলে বিয়েটা হবে, নাইলে বিয়েটা হবে না। বেআইন সাহেবা, আপনি এইরকমটি করবেন না। আমি আমার মেয়েটাকে অনেক আদরে বড় করেছি। এখন এই বিয়ে মজলিস থেকে যদি ওর বিয়েটা ভেঙে যায়, আপনারা যদি চলে যান, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমার মেয়েটা কলঙ্কিত হবে। আমাদের ইজ্জতের দিকে একটু তাকান। না, আপনার মেয়ের জীবন নষ্ট হবে না, বিয়েটা হবে। আমার ছেলের সাথে হবে না, তবে অন্য কোনো ছেলের সাথে হবে। জিসান, এখানে দাঁড়িয়ে থাকবি? চল। যাবেন না, দয়া করে আপনারা যাবেন না। ঠিক আছে, আমার কাছে যা আছে আমি সব গুছিয়ে দিচ্ছি। বিয়েটা হয়ে যাক, আমাকে 2-3 মাসের সময় দিন, আমি আপনাদের সব দেনাপাওনা দিয়ে দেব। জিসান, কি করব? মা, কত মানুষকেই তো তুমি কতভাবে সাহায্য করো। দাও না তোমার সময়, দেখি
ওনারা ওনাদের শর্ত পূরণ করতে পারে কি না। যদি না পারে তাহলে ওনাদের মেয়ে ওনাদের বাড়িতে ফিরে আসবে। আমার তো কোনো সমস্যা নেই। তুই যখন বলছিস মানতেই হবে। আফটার অল উনি আমার বেআইন আত্মীয়। ঠিক আছে, বিয়েটা হবে। কাজী সাহেব, বিয়ে পড়ান। বৌমা বসো। এই তোমরা ওকে বসাও। হাই জিসান, আজকে কি একটু কফি আড্ডা হতে পারে? ওকে দেখছিস? ও হলো জিসান চৌধুরী, আমাদের ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। রিচ কি, মেয়েরা সব ওর পিছনে পাগলের মতো ঘুরে। কিন্তু সমস্যা কি জানিস? কি? ও কাউকেই পাত্তা দেয় না, জিরো ইন্টারেস্ট ইন গার্লস। আমি ওর সাথে প্রেম করতে চাই। তুই সিরিয়াস? ডেড সিরিয়াস। শোন, সিনেমা কম দেখ, এটা কোনো সিনেমার লাভ স্টোরি না, এটা জিসান চৌধুরী। ওর সাথে প্রেম করা মানে দুঃস্বপ্ন। আমি দুঃস্বপ্নকে বাস্তব করতে জানি। না রে, এটা ইম্পসিবল। ও তোর মতো কাউকে। ওয়েট অ্যান্ড সি। দেখলি, ও যে তোকে পাত্তা দিল না। কি ব্যাপার? আমার বিছানায় বসে থাকার সাহস তুমি কোথায় পেলে? আজ তো আমাদের বাসর রাত। বাসর রাত? আমি তো এই বাসর রাত মানি না। তোমার মতো মেয়ে বাসর রাত করার স্বপ্ন দেখে কিভাবে? তুমি আমার সাথে এরকম আচরণ কেন করছো? আজ তো আমাদের জীবনের প্রথম রাত। আমরা একটু সুন্দরভাবে সময় কাটাই। তুমি তো বিয়ের আগে এমন ছিলে না? নাকি তোমার এক প্রস্তাবে তোমাকে বিয়ে করতে রাজি হওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? এক্সকিউজ মি, প্রস্তাব আগে আমি তোমাকে দিইনি, প্রস্তাব তুমি আমাকে আগে দিয়েছিলে। আর যেখানে ইউনিভার্সিটির প্রত্যেকটা মেয়ে আমার জন্য পাগল, আমার পেছনে ঘুরে বেড়ায়, আমার জন্য অপেক্ষা করে, সেখানে আমি তোমাকে বিয়ে করেছি। এই জিসান চৌধুরী, জিসান চৌধুরী তোমাকে বিয়ে করেছে। আর কি চাই তোমার? অবশ্য ভুলটা আমিই করেছি, কারণ আমি ভেবেছিলাম তুমি কোটিপতির মেয়ে, কিন্তু তোমার মা যে এতটা গরিব তা আমার জানা ছিল না। তুমি আমার সাথে এমন করছো কেন? কারণ এখন থেকে বাস্তবতা শুরু হয়ে গেছে। আজকের পর থেকে তুমি এই বিছানায় বসবে না। ওখান থেকে একটা বালিশ নাও, নিয়ে নিচে ঘুমাও, যাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার মা তোমার জন্য কারিগরি ফার্নিচার পাঠায়নি যে তুমি এখানে অধিকার দেখাবে। নামো, নামো।
ভালোই বাজাও, মানে অনেক ভালো বাজাও। তাই ভাবলাম আশেপাশের মানুষ তোমার প্রশংসা করার আগে আমি নিজেই করে ফেলি। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি কি এমনই, মানে মানুষকে ইগনোর করো? সবাইকে না। ও, তার মানে আমি খুব স্পেশাল, তাই না? তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ভাবতে পারো। দেখো, জায়গাটা খুব সুন্দর না? কিন্তু খুব লোনলি। লোনলি না, ভীষণ শান্ত একটা জায়গা। আর এরকম শান্ত জায়গাতেই শান্তি মেলে। শান্তি আর একাকিত্বের মধ্যে পার্থক্য খুবই কম। তুমি কি দার্শনিক নাকি? না, তবে কিছু কিছু মানুষকে দেখলে একটু দার্শনিক হতে ইচ্ছা করে। তুমি কি আমাকে ফলো করছো? কই না তো, তুমি ইন্টারেস্টিং তাই অবজার্ভ করছি। পিপল ইউজুয়ালি গেট বোর্ড অফ মি। আমি ইউজুয়ালি মানুষ না। আচ্ছা, তুমি কি বলতে চাও? তোমার সঙ্গে কথা বলতে। কথা তো হচ্ছেই। আর একটু ভালোভাবে কথা বলতে। যেমন? মানে এই গিটার, এই পরিবেশ, এইসব দার্শনিক আলোচনা বাদ দিয়ে একটু রিয়েল লাইফে আসো। আই এম ফাইন হিয়ার। কিন্তু আমি না। আজকে রাতে ডিনার? নো। এত তাড়াতাড়ি না বলে দিলে, একটু চিন্তা করে দেখো। I don't do dinner with the strangers. স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার। ওকে, তাহলে স্ট্রেঞ্জার লাগবে না, আমাকে তেমন একজন বানাও। তুমি কি জানো তুমি যে ওভারলি অ্যাডজাস্টিং? আর তুমি খুব ডিফেন্সিভ। শোনো, একসাথে ডিনার করতে যাও মানে তোমাকে আমি বিয়ের প্রপোজাল দিয়ে ফেলবো না, বুঝছো? একসাথে ডিনার করতে যাও মানে দুজন মানুষ বসে একসাথে গল্প করা, একটু টাইম স্পেন্ড করা, এই আর কি। তুমি যদি চাও তাহলে এটা আমাদের লাস্ট কনভারসেশনও হতে পারে, আর না চাইলে প্রথমটা। চল। টাইম? আজকে রাত 8টা। ওকে। প্লেস? তুমি চুজ করো, তুমি তো আবার রিস্ট টেস্টের মানুষ। ঠিক আছে, তাহলে আজকে রাত 8টায় দেখা হচ্ছে। ওকে, সি ইউ মিস্টার নট ইন্টারেস্টেড। একটা র কফি দিতে বললাম, ফকিন্দির বাচ্চা জানে না চিনি দিয়ে ভরে ফেলছে। কি যে করব আমি এদের নিয়ে। মা, আসো, আরে, এত আরে খুশি আসো। কেন? আজকে আমি অনেক খুশি। কেন, কি হয়েছে আমার সোনামনা পাখির? মা, আজকে আমি অনেক বড় একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন? কি ডিসিশন শুনতে পারি? মা, আমি একটা ছেলেকে পছন্দ করেছি। ও তাই নাকি? কে সে ভাগ্যবান? আমি তোমার ছেলেদের মতো এতটাও গর্ধব না যে নর্দমার কাউকে বা ফকিন্নি ঘরের কাউকে এই বাড়িতে নিয়ে আসব। আমি এমন একটা ছেলেকে পছন্দ করেছি যে কোটিপতির ছেলে। আমি তো জানতাম আমার মেয়ের চয়েস কখনো খারাপ হতে পারে না। এই ছেলেটিকে, ওর বাবা কি করে? ওদের কত সম্পত্তি? মা, ওর স্টাইল, ওর গ্ল্যামার দেখলেই বোঝা যায় ও কোটি কোটি টাকার মালিক। আমার মেয়ের সাথে এরকম ছেলেই তো মানায়। দুটা বলদ ছেলে জন্ম দিয়েছিলাম, নিজেদের কপাল নিজেরাই পুড়িয়েছে। নর্দমা থেকে দুটো মেয়ে এনেছে, এই বাড়ির বউ হওয়ার উপযুক্ত। ভাগ্যের জোরে এই বাড়ির বউ হয়েছে। মা, আমাকে নিয়ে তোমার গর্ব করা উচিত। তুমি এমন একটা মেয়েকে জন্ম দিয়েছো যে তার লেভেল বুঝে চলতে জানে। তোকে নিয়ে তো আমি গর্ব করি। এই শোন, তুই কবে আনবি ছেলেটাকে? তাড়াতাড়ি আন, আমি নিজের চোখে দেখতে চাই। আনবো মা, খুব শীঘ্রই আনবো। তার আগে তোমার বাড়ির এই নর্দমাগুলোকে ক্লিয়ার করো। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না রুমি? কথা বলার মতো কিছু কি বাকি আছে সাজ্জাদ? আমি জানি আমি অনেক কিছু ঠিক করতে পারিনি। ঠিক করতে না পারা আর চেষ্টা না করার মধ্যে পার্থক্য আছে। তুমি কোনটা করছো? তুমি কি তোমার মাকে কিছুই বলবে না? শায়লা, আমি বললেই কি কিছু পাল্টাবে? চুপ থাকলে কিছুই পাল্টাবে না।
আমি না এইসবের মাঝখানে দাঁড়িয়ে থেকে একদম হাঁপিয়ে উঠেছি। তুমি কি জানো সবচেয়ে কষ্টের কি? যখন নিজের মানুষটাই নীরব থাকে আর পাশে দাঁড়িয়েও কিছু বলে না। আচ্ছা আসাদ, তুমি কি তোমার ভাইয়ের মতোই হয়ে যাচ্ছ? আমি নীরব থাকতে চাই না রুমি, কিন্তু আমি মায়ের মুখের উপরে কথা বলতে পারছি না। না সাজ্জাদ, পারছি না সেটা বলো না, তুমি চাও না সেটা বলো। আমি আসলে কাউকে হারাতে চাই না, কাউকে ধরে রাখতেও তো পারছি না। সম্পর্কগুলো ধরে রাখতে সাহস লাগে। আমি তোমাকে দোষ দিচ্ছি না সাজ্জাদ, আমি শুধু সত্যটা জানতে চাই। রুমি, আমি সত্যিই নিরুপায়। একদিন হয়তো তুমি সবকিছুই বলবা, কিন্তু সেদিন আমি আর পাশে থাকবো না। রুমি, প্লিজ। You look different tonight. ভালো নাকি খারাপ? Dangerously beautiful. তুমি তো বেশ রোমান্টিক হয়ে গেছো। Maybe right person brings it out. রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর। এটা কি তোমার পছন্দের জায়গা? অ্যাকচুয়ালি আমার কোনো পছন্দের জায়গা নেই, তবে কিছু পছন্দের মানুষ আছে। সে মানুষগুলো যখন যেখানে আমার সাথে থাকে, সেই জায়গাটাই না আমার পছন্দের জায়গা হয়ে যায়। জিসান, তুমি কি জানো তুমি খুব কম কথা বলো, আর যখন বলো তখন হৃদয় ছুঁয়ে যায়। আর তুমি একটু বেশি কথা বলো, কিন্তু ইন্টারেস্টিংলি। সো আই এম নট বোরিং, রাইট? নট ইভেন ক্লোজ। জিসান, একটা কথা জিজ্ঞেস করব? বলো। না, আমি সাধারণত কাউকে ভাবে কখনো বলিনি। জিসান, তোমাকে দেখার পর আমার মনে হয় আই এম ফলিং ফর ইউ। উইল ইউ বি মাইন? তুমি কি জানো তুমি সবকিছু একটু তাড়াহুড়ো করে ফেলো। কেন, খারাপ লাগলো? না, ব্যাপারটা আসলে তেমন কিছু না, বাট ইউ আর লেট। ইউ ওয়ান্টেড টু মিন তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে? কারণ আমি অলরেডি তোমাকে আমার ফিউচারে দেখা শুরু করেছি। I'm also falling for you. Will you marry me? এটা কি সত্যি? Try me. ইয়েস ইয়েস, আই উইল। আমি তোমার সাথে প্রেম করতে চেয়েছিলাম, আর তুমি সত্যি সত্যি আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলে। Because I don't believe in wasting time. Tanya, I love you. I love you so much. প্লিজ প্লিজ বসুন, বসুন। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এই আসতে কোনো অসুবিধা হয়নি তো? একদম না, থ্যাংক ইউ। এই আজকে খুব গরম পড়েছে, তাই না? বৌমা, বৌমা, ফ্যানটা নিয়ে এসো তো। আন্টি, আপনি অস্থির হবেন না, আমরা ঠিক আছি। রাখো রাখো, সুইচটা অন করে দাও। হ্যাঁ, তুমি তো অনেক বড় ঘরের ছেলে। বড় ঘরের ছেলেরা না এরকমই হয়, নম্র ভদ্র। বুঝতে পেরেছো বাবা? কি খাবেন আপা? এই চা, মিষ্টি, ফল, বলুন কি খাবেন? আহা, খাওয়া দাওয়া পরে হবে, আগে কাজে কথায় আসি। অ্যাকচুয়ালি আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে, বিয়ে করতে চায়। আমার তো সৌভাগ্য, জিসান বাবাজি আমার মেয়েকে পছন্দ করেছে, এটা তো ভাগ্যের ব্যাপার। আপনার কোনো আপত্তি নেই তো?
আপত্তি থাকবে কেন? এটা তো আমার মেয়ের রাজকপাল। জিসানের মতো ছেলে আমার মেয়েকে পছন্দ করেছে, আমি তো এক পায়ে রাজি। তাহলে তো হয়ে গেল। এখন আমরা বিয়ের ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করি, কি বলেন? কোনো আলোচনা দরকার নাই, আমি কিচ্ছু শুনবো না। জিসান বাবাজি তো মাশাআল্লাহ, আমার মেয়ে যখন জিসানকে পছন্দ করেছে, এখানে আমার আপত্তি থাকবে কেন? এবার শুধু বলুন, কবে আমার মেয়েকে বউ করে আপনার বাড়িতে নিয়ে যাবেন? আলহামদুলিল্লাহ, ছেলে যেহেতু রাজি, মেয়েও রাজি, আপনিও রাজি, আমিও রাজি, তাহলে আর দেরি কিসের? আগামী শুক্রবার বিয়েটা হয়ে যাক। আলহামদুলিল্লাহ, হয়ে যাক। তাহলে এই কথাই রইল, আজ উঠি, আমার না জরুরি একটা মিটিং আছে। না না, কিছু একটা মুখে না দিলে তো। আন্টি, আজকে উঠি। থ্যাঙ্কস ফর ইউর টাইম। চলো মা। স্টপ! কি হচ্ছে কি জিসান? উফ, আমি তো ঘুমাচ্ছিলাম নাকি? তো ঘুমাচ্ছ কেন তুমি? স্ট্রেঞ্জ, কি চমৎকার করে বললো, আমি তো ঘুমাচ্ছিলাম নাকি? এই যে মহারানী, এখন কয়টা বাজে? হ্যাঁ, বেলা 6টা বাজে, এখন কি ঘুমানোর সময়? হ্যাঁ, আচ্ছা ওয়েট, তুমি কি ভুলে গেছো তুমি যে তোমার শ্বশুর বাড়িতে আছো? এটা তোমার বাপের বাড়ি না। এখানে কাজের মেয়েরা যেভাবে কাজ করে খায়, তোমাকেও ঠিক সেইভাবেই কাজ করেই খেতে হবে। আর শোনো, আজকের পর থেকে এই বাড়িতে 6টার পর ঘুমানো চলবে না। এখন বেশি কথা না বলে যাও, এই হাড়ি পাতিলগুলো নিয়ে রান্নাঘরে যাও, সুন্দর করে পরিষ্কার করে ফেলো। যাও, খবরদার যদি একটা শব্দ করেছো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। রিমেম্বার। এই, এই শাড়িটা ধুয়ে শুকিয়ে আয়রন করে আমার আলমারিতে উঠিয়ে রাখবি, যাতে একটু নষ্ট না হয়। নষ্ট হলে কিন্তু খবর আছে। কি হা করে তাকিয়ে কি দেখছিস? আমার মা কি বললো শুনতে পাসনি? খুব সাবধানে, ছিঁড়ে গেলে আমি তোকে ছিঁড়ে ফেলবো। এখনো দাঁড়িয়ে আছে, যা। ফাজিল। হ্যালো মা, মা আমি কোন নরকে এসে পড়ছি? মা, আমি কোন পাপ করছিলাম? আমার সাথে যা হচ্ছে আমি একদম সহ্য করতে পারছি না। কিছু একটা করো মা, আমার আর ভালো লাগতেছে না। প্লিজ কিছু একটা করো। আসাদ, সাজ্জাদ, মা, সাজ্জাদ, কি হয়েছে মা? আমার মেয়ে ওই বাড়িতে গেছে, 24 ঘন্টাও হয়নি। এখনই আমার মেয়ের উপর অত্যাচার, অপমান, এমনকি বাড়ির সমস্ত কাজকর্ম করতে দিয়েছে। এটা আমি সহ্য করব না। এখনই সবাই প্রস্তুত হও, ওই বাড়িতে যাব। কোন অধিকারে যাব মা? মানে? বিয়েটা তো তুমি তোমার পছন্দে দিয়েছো, আমাদের কোনো মতামতই জানতে চাওনি। তুমি আমাদেরকে কথা বলার সুযোগই দাও নাই। এখন তুমিই বলো, কোন অধিকারে আমরা ওই বাড়িতে যাব মা? হ্যাঁ মা, ভাইয়া তো ঠিকই বলেছে, আমরা কোন অধিকারে যাব? তার চেয়ে বরং তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ও, আমি কি তাহলে ভুল করেছি? এটাই বলতে চাচ্ছিস তোরা? তোরা কেউ কথা বলবি না? এতদিন যাদের জন্য সব করেছি, কেউ আমার পাশে দাঁড়াবি না? ওকে, গুড। কোনো দরকার নেই, তোদের কাউকে আমার দরকার নেই। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। তবে একটা কথা কান খুলে শুনে রাখো তোমরা, আমি ফিরে এসে যেন তোমাদেরকে এই বাড়িতে না দেখি। সবাই চলে যাবে, মনে থাকে যেন কথাটা। তানিয়া, তানিয়া, মা আমার মা। কেমন আছিস? আমি ভালো নেই মা। আমি জানি তুই ভালো নেই। এবারের লোকজন কোথায়? কোথায় কোথায় এবারে মানুষ? আমার কাছে আসুন, আসুন। চিৎকার করছেন কেন? এটা কি কোনো বাজার? না, বাজার না। তবে আমার মেয়ের বিয়ে হয়েছে, 24 ঘন্টাও হয়নি। এর মধ্যে আমার মেয়েকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছেন, আমার মেয়েকে অপমান করছেন। এইটা কোনো অপমান না, এটা চৌধুরী বাড়ির নিয়ম। আর এই বাড়িতে
সবাই নিয়মকানুন মেনে চলে। আমি আমার মেয়ের উপর অত্যাচার সহ্য করব না। আপনি ভুল শব্দ ব্যবহার করেছেন। অত্যাচার না, এটা এই বাড়ির বাস্তবতা। আমি এই বাস্তবতা মানি না। আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। নিয়ে যান না, আপনি চাইলে আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন, দরজাটা খোলা আছে। এতে আমার মায়ের কারোরই কোনো আপত্তি নেই। আরেকটা কথা, নির্ধারিত সময়ের মধ্যে আমার মায়ের চাহিদা যদি আপনি পূরণ করতে না পারেন, এমনিতেও আপনার মেয়েকে আপনার বাড়িতেই চলে যেতে হবে। সো এত চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। যেহেতু আমি বা আমার মা আপনাকে এই বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসিনি, সুতরাং আপনি এখন চলে যেতে পারেন। আরেকটা কথা, চৌধুরী বাড়িতে আসার আগে এই বাড়ির নিয়ম কানুন, ডিসিপ্লিন, ম্যানার এভরিথিং জেনে বুঝে তারপরে আসবেন। এখন চান, আপনি চাইলে আপনার মেয়েকে এখন নিয়ে যেতে পারেন। জিসান, চল। কি ব্যাপার? তোরা ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আমরা চলে যাচ্ছি মা। চলে যাচ্ছি মানে? তুমি আমাদেরকে অনেকবার বাড়ি ছেড়ে চলে যেতে বলেছো, আমরা যাইনি। ভেবেছিলাম আমরা মানিয়ে নিতে পারবো, কিন্তু না, তুমি আমাদেরকে ছাড় দাওনি, আমরা মানিয়ে নিতে পারলাম না। যতদিন যাচ্ছে ঝামেলা শুধুই বাড়ছে মা। আমরা কেউ খারাপ থাকতে চাই না মা, কিন্তু আমরা এই বাড়িতে প্রতিনিয়ত ভুল মানুষ হয়ে যাচ্ছি। মা, আমরা কখনোই যেতে চাইনি, কিন্তু আপনি বারবার আমাদের এটাই বুঝিয়েছেন আমরা এই বাড়ির উপযুক্ত না। মা, মানুষ চলতে ফিরতে ভুল করে, কিন্তু শাশুড়ি হিসাবে সেই ভুল ধরিয়ে দেওয়ার অধিকার আপনার আছে। যদি সবসময় ভুল ধরা হয় তাহলে কোনো মানুষই সঠিক মানুষ থাকতে পারে না। বাবা, তোরা তো অনেক কথা শিখে গেছিস। মাকে রেখে চলে যেতে চাচ্ছিস? মা, আমরা তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমরা পরিস্থিতিকে ছেড়ে যাচ্ছি। মা, একই ছাদের নিচে থেকে যদি সম্পর্কগুলো তিক্ত হয়ে যায়, তাহলে দূরে থাকাই ভালো। বেশ, তোরা যখন চলে যেতে চাচ্ছিস চলে যা, আমি আর তোদের বাধা দেব না। চলো। এই যে এভাবে নাড়ানাড়ি করলে হবে? ঠিকঠাক মতো লবণও দিতে হবে। আবার হা করে তাকিয়ে আছে, ঠিকঠাক মতো কাজ করো। যত সব নবাব জাতি আসছে। এই জমিদারের মেয়ে, ওই ঘর ঝাড়ু দেওয়া শেষ হলে আমার ঘরটা ঝাড়ু দে, আর আসার সময় আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসিস। ওই, তোর কত বড় সাহস! তুই ঝাড়ুটা ফেললি কেন? ঝাড়ু কি তোর বাপ কিনে দিয়ে গেছে? তোল তোল, এক্ষুনি আমার মায়ের ঘর ঝাড়ু দিয়ে যা যা। এই যে নবাবজাদি, এই কি এখানে শুয়ে শুয়ে ঘুমালে হবে? আমার বিছানা কে গুছাবে? হ্যাঁ, যাও, আমি ঘুমাবো। এক্ষুনি যে আমার বিছানা গুছাও, যাও। আবার তাকিয়ে আছে, যাও। 5 মিনিট টাইম দিলাম, তাড়াতাড়ি গুছাও। কি হাতে কি জোর নেই? ভালো করে টেপো। আমার জীবনটা তুমি কেন নষ্ট করলে? আমি তোমার জীবন নষ্ট করেছি? আমি তো তোমার জীবন নষ্ট করিনি। মানে বিয়ে করলে কি কারো জীবন নষ্ট হয়ে যায়? হ্যাঁ, নষ্ট হয়ে যায়। বিয়ের আগে যখন মানুষটা একরকম দেখায়, আর বিয়ের পর পুরো পরিবর্তন হয়ে যায়। তুমি কি বলতে চাও?
আমি ভেবেছিলাম তুমি কোটিপতি ছেলে, তোমার লাইফ স্টাইল হবে অন্যরকম। আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো, বিন্দাস লাইফ কাটাবো। আর এখন একটা ঘরের মধ্যে আমাকে আটকা পড়ে থাকতে হচ্ছে, বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে। আমি এই লাইফটা চাইনি। ইন্টারেস্টিং। মানে তোমার ভাইয়েরা তাদের বউদেরকে নিয়ে কি দেশ বিদেশে ঘুরে বেড়ায়? যদি না ঘুরে বেড়ায় তাহলে তুমি কিভাবে আশা করছো যে আমি তোমাকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো? হাউ? তুমি কি ওদের সাথে আমাকে তুলনা করছো? আই এম জাস্ট টকিং অ্যাবাউট রিয়েলিটি। ওই ফকিন্নির বাচ্চাদের সাথে তুমি আমাকে মেলাচ্ছ? এক্সকিউজ মি, কি বললে তুমি? শোনো, ওরা যদি তোমার কাছে ফকিন্নি হয় না, তাহলে আমার দিক থেকে ভাবলে কিন্তু তুমিও তাই। টাকা, স্ট্যাটাস, সব দিকে আমি তোমার চেয়ে উপরে। সো যখন অন্যদেরকে নিয়ে কথা বলবে না, একটু নিজের অবস্থানটা ভেবে তারপর কথা বলবে, ওকে? তাহলে তখন তুমি কেন বিয়ে করেছিলে আমাকে? কারণ তখন তুমি আমার কাছে অ্যাকসেপ্টেবল ছিলে। আর এখন? ইউ আর নট অ্যাকসেপ্টেবল, ইউ আর জাস্ট আ বিগ প্রবলেম। তাহলে এই সম্পর্ক রাখার মানে কি? তুমি সবকিছু শেষ করে দাও। তুমি আমার কাছে ডিভোর্স চাও, তাই তো? ফাইন, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। গেট রেডি। বাবা, মাত্রই তো বিয়েটা হলো। এখন যদি আমার মেয়েটার ডিভোর্স হয়ে যায়, আমার মেয়েটা সমাজে মুখ দেখাতে পারবে না। সবাই বলবে আমার মেয়েটার সংসার টিকলো না, আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে? তাহলে আমার বোনের জীবনটার কি হয়েছিল? বোন? হ্যাঁ, বোন। বিষয়টা আমি খুব কষ্ট পেয়েছি চাচা। আমার তো আপন বোন নেই। রমিকে আমি সেই ছোটবেলা থেকে নিজের আপন বোনের মতোই দেখেছি। তোমরা ওর বিয়ে দিয়ে দিলে, অথচ একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। যাই হোক, ওসব কথা এখন আর বলেই বা লাভ কি? এখন বলো, ওর শ্বশুরবাড়িতে কেমন আছে? ওর শ্বশুরবাড়ির লোকজন কেমন? কি ব্যাপার, চুপ করে আছো কেন? বুঝতে পেরেছি। রুমি কোথায়? কি হয়েছে তোর? কিছু না। রুমি, আমার চোখ এড়ানো যে খুব কঠিন, সেটা কিন্তু তুই খুব ভালো করেই জানিস। কি হয়েছে? ভাইয়া, আমার বিয়ের দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভক্ষণে থামুন কাজী সাহেব, এই বিয়ে হবে না। এই বিয়ে হবে না। এইসব তুমি কি বলছো মা? কেন হবে না বিয়ে? বেআইন সাহেবা, তানিয়া আমায় সব কি বলছে? আমার মেয়ে যা বলেছে একদম ঠিক বলেছে। আপনাদের কাছ থেকে যা যা যৌতুক পাওয়ার কথা ছিল তা সম্পূর্ণ আমার হাতে এসে পৌঁছয়নি। যতক্ষণ পর্যন্ত না আমি এই পুরো যৌতুক পাবো, ততক্ষণ পর্যন্ত এই বিয়ে হবে না। বেআইন সাহেবা, আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য? সামর্থ্য না থাকলে বড় ঘরের সম্পর্ক করতে আসেন কেন? বেআইন সাহেবা, আপনি কি বলতে চাচ্ছেন একটু স্পষ্ট করে বলুন। নগদ 30 লক্ষ টাকা, 15 ভরি গহনা আর একটি নতুন গাড়ি ছাড়া এই বিয়ে হবে না। আমাদের একটা সামাজিক স্ট্যাটাস আছে,
আত্মীয় স্বজন আছে, সমাজ আছে, তাদেরকে আমরা কি উত্তর দিব? কাল যখন সবাই জিজ্ঞেস করবে খান বাড়ি ছেলে বিয়েতে পাত্রীপক্ষ কি উপহার দিয়েছে, তখন তখন আমরা কি করব? আমাদের মান সম্মানই বা কোথায় যাবে? শুনে রাখুন, যৌতুক ছাড়া কোনোভাবেই এই বিয়ে হবে না। আমরা আমাদের স্ট্যাটাস নিয়ে কোনোভাবেই খেলতে পারবো না। এটা তো একেবারে অসম্ভব। বাবা, আমি এই বিয়ে... তুই চুপ কর মা। বেআইন সাহেবা, বেআইন সাহেবা, আপনি এই বিয়েটা ভেঙে দেবেন না। আপনি যদি বিয়ের ভরা মজলিসে আমার মেয়ের বিয়েটা ভেঙে দেন, তাহলে আমার মেয়েটা যে কলঙ্কিত হয়ে যাবে। আমার মেয়ে বা আমরা কেউই সমাজে মুখ দেখতে পারবো না। প্লিজ বেআইন সাহেবা, বেআইন সাহেব, আপনি এই কাজটা করবেন না। আপনি আমার মেয়ের বিয়েটা ভেঙে দেবেন না প্লিজ। আপনার এই অনুরোধে আমার কিচ্ছু আসে যায় না, কোনো লাভ হবে না। যৌতুক ছাড়া আমি আমার ছেলের বিয়ে দেব না। বেআইন সাহেবা, আমি রাজি, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে 30 লক্ষ টাকা দিতে পারবো না। আমি আপাতত 10 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করছি, আর আপনার স্বর্ণালঙ্কার আর গাড়ি, এটা আমি আপনাকে কথা দিচ্ছি আগামী 2 মাসের মধ্যেই দিয়ে দেবো ইনশাল্লাহ। কি বেআইন সাহেবা, তানিয়া মা, আমি তো কথা দিয়েছি, দরকার হলে আমি লিখিত দিয়ে যাব। ঠিক আছে, 2 মাসের তো ব্যাপার। তবে একটি কথা কান খুলে শুনে রাখুন, আমি এই ভাড়া মজলিসে বলে যাচ্ছি, 2 মাসের একদিনও বেশি হলে আমি কিন্তু আপনার মেয়েকে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। কাজী সাহেব, বিয়ে পড়ান। যৌতুকের জন্য ওরা আমার বিয়েটা ভেঙে দিতে চেয়েছিল। বিয়ের পর থেকেই আমার শাশুড়ি আমাকে অনেক অত্যাচার, অনেক অপমান করছে ভাইয়া। কি ব্যাপার, তোর বাবা যে বলেছিল 30 লক্ষ টাকা, 15 ভরি গহনা আর একটা নতুন গাড়ি দেবে, কোথায়, কবে দেবে বল, কবে দেবে? মা, বাবা তো একটু সময় চেয়েছে। চুপ, একদম চুপ। আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপরে জবাব দিচ্ছিস? এই বাড়িতে থাকতে হলে তোর বাবাকে বল যত তাড়াতাড়ি সম্ভব আমার পাওনা আমাকে বুঝিয়ে দিতে, আর তা না হলে তোর এই বাড়িতে কোনো জায়গা হবে না। মা, তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো? চুপ! আমার মুখের উপরে কথা বললে তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। তোদেরকে বাড়ি থেকে বের করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। আসাদ, আসাদ! মা, এই, সারাদিন তোরা কি করিস? কোনো কাজকর্ম তো করিসই না, বসে বসে খাস, সংসারে কাজ নেই। তোর বউকে বল আমি নোংরা কাপড় সব বের করে রেখেছি, ওগুলো ধুয়ে ইস্ত্রি করে আমার ওয়ার্ড্রপে যেন ভাঁজ করে রাখে। আমার মা একদম ঠিক কথাই বলেছে। তোমরা তো এই বাড়িতে কোনো কাজই করো না। এই বাড়িতে থাকতে হলে টাকা দিয়ে থাকতে হবে। মানুষকে কি শুধু টাকা দিয়েই মাপা হয়? হ্যাঁ, এই বাড়িতে টাকা দিয়ে মাপা হয়। এই, এত বকর বকর না করে আমার ব্যাগটা ধরো, যাও আমার রুমে রেখে আসো, যাও। আর বড় ভাবি, আমার জন্য এক্ষুনি 1 গ্লাস শরবত নিয়ে আসো, যাও যাও। যা, দাঁড়িয়ে আছিস কেন? ওই বাড়িতে কে কে আছে? আমার স্বামী, তার বড় ভাই, তার স্ত্রী আর একটা ছোট বোন আছে। কি নাম ছোট বোনের? তানিয়া। বিয়ে হয়েছে? না ভাইয়া। তানিয়া, একটা প্রশ্ন করতে পারি মা? আপনি অন্যের মেয়েকে নিজের ঘরের পুত্রবধূ করে এনে চাকরানির মতো ব্যবহার করেন, তাহলে নিজের মেয়েকে অন্যের ঘরে রাজরানীর মতো দেখার আশা করেন কিভাবে? আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মায়েরা নিজের মেয়ের জন্য স্বর্গ তৈরি করতে চায় আর অন্যের মেয়ের জন্য নরক তৈরি করে। আপনি কি একটাবার ভেবেছেন যেই মেয়েটা
আপনার ঘরে এসে কাঁদতে শিখেছে, সেই মেয়েটাও হাসতে হাসতে বড় হয়েছিল, সেই মেয়েটাও কারো না কারো আদরের মেয়ে। আপনার মেয়ের চোখের পানি দেখলে আপনার কাছে কষ্ট লাগে, অথচ অন্যের মেয়ের কান্না আপনার কাছে স্বাভাবিক লাগে। বাবা, আমাকে আর লজ্জা দিও না। আমি ভুল করেছি। আমি সব সময় আমার নিজের মেয়েকেই মেয়ে ভেবেছি, অন্যের মেয়েকে অন্যের মেয়েই ভেবেছি, এমনকি ছেলের বউ হিসেবেও স্বীকৃতি দেইনি। এটা আমার ভুল ছিল। আমাকে তুমি মাফ করে দাও বাবা। সত্যি সত্যি আমি ভুল করেছি। মা, তোমরা আমার মেয়ের মতো। মা যদি অন্যায় করে ক্ষমা চায়, তোমরা ক্ষমা করবে না? জি জি মা, আপনি আমাদের কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো আমাদের মা, মায়ের কাছে সন্তানদের কোনো অভিমান নেই। মা, আমরা তো শুধু এতটুকুই চেয়েছিলাম, তুমি আমাদেরকে বুঝবে। আজ তুমি বুঝতে পারছো, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি। ছি ছি মা, আমার কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে লজ্জা দেবেন না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। নিজের ভুলটা স্বীকার করার জন্য অনেক বড় সাহস লাগে। তুমি কি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে? আপনার মেয়ে যদি এই বাড়িতে থাকতে চায়, আমার কোনো সমস্যা নেই। চাইবে না মানে? থাকতে চাইবে না মানে কি? হ্যাঁ, ও শুধু আপনার মেয়ে না বেন, সে আমারও মেয়ে, এই বাড়ির বউ। ও আমার ছেলের বউ, আমার ঘরের লক্ষ্মী। মারে, অনেক অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দে। আমি কিন্তু ইচ্ছে করে তোকে এই কষ্টটা দেইনি। এই যে তোর মাকে শায়েস্তা করার জন্য, তোর মায়ের চোখের পর্দাটা তুলে দেওয়ার জন্য। আমার দ্বারা কি সম্ভব বল আমার মেয়েকে এত কষ্ট দেওয়ার? আজকে থেকে ও আমার ছেলের বউ না, আমার মেয়ে। এই যে বেন, আমি কিন্তু আমার মেয়ে খুঁজে পেয়েছি, আপনি আপনার দুই মেয়ে বুঝে নিন। কি আমার বৌমা দুজন দূরে থাকবে? কাছে এসো। এই যে বেন, আপনারা যৌতুক দিতে হবে না, ওগুলো ছিল আমাদের নাটক। একটা কথা জিজ্ঞেস করব? করো। তুমি আমার মাকে শায়েস্তা করার জন্য আমার সাথে এত বড় গেম খেললে? আমার এখন মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করেছো শুধুমাত্র তোমার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি আমাকে কখনো ভালোই বাসোনি। ভালোবাসিনি? ভালোবেসেছি। আমি সত্যিই তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ, এটা ঠিক যে প্রথমে রাগ ছিল, চোখে প্রতিশোধের আগুন ছিল, কিন্তু তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে বদলে দিয়েছে। সবসময় আমার কাছে কি মনে হয়েছে জানো? আমি আমার চোখের সামনে যে মানুষটাকে দেখছি, সেই মানুষটা তুমি নও। সেই মানুষটার মনের ভিতর লুকিয়ে আছে সুন্দর মন, একটা সুন্দর মনের মানুষ। আমি শুধু তোমাকে এতটুকু বোঝাতে চেয়েছি, তুমি তোমার মায়ের মতো নও। হ্যাঁ, এটা ঠিক যে মানুষকে বদলানোর জন্য তাকে ঘৃণা করতে হয় না, তাকে কষ্ট দিতে হয় না, ভালোবাসতে হয়। ভালোবাসতে হয়? কই ভালোবাসছো? তুমি আমাকে ভালোবাসলে তো কষ্ট দিতে পারতে না। আমি তোমাকে কষ্ট দিয়েছি কেন জানো? যেন তুমি আমাকে কখনো ছেড়ে না যাও, তাই তোমার পরীক্ষা নিলাম। জানো, আমি ভেবেছিলাম আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলবো। সবকিছু নতুন করে শুরু করি। একদম শুরু থেকে। প্রথম দেখায় আমাকে যেভাবে ভালোবেসেছিলে ঠিক সেভাবে ভালোবাসতে হবে। আর যদি না বাসো না, একদম ঠ্যাং ভেঙে দেব।